আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। জানালার পর্দাগুলো উঠছে মুক্ত বিহঙ্গের ন্যায়। এক ফালি কড়া রোদ জানালা গলিয়ে মেঝের ওপর লম্বা ছায়া ফেলছে। দুষ্ট জানালার আঁকাবাঁকা গ্রিল ধরে ম্লান মুখে দাঁড়ানো প্রচ্ছদ 8 মিনিটের মাথায় চলে গেছে। এক গ্লাস শরবত কোনো মতে তার পেটে পড়েছে। মা কত শত রান্না করেছে, প্রচ্ছদ কিছু মুখে না দিয়ে চলে যেতেই তিনি চোখ পাকিয়ে তাকালেন। যেন দোষটা দুষ্টুর। প্রচ্ছদ দুষ্টুর উপর নাখোশ বলেই এবাড়ির খাবার পর্যন্ত মুখে তুলল না। আর দুষ্টু বা কেন জোর করে তুলে তুলে আহ্লাদ করে দেখিয়ে বারংবার তোষামদি করে নিজের স্বামীকে খাবার দিল না। এই নিয়ে মা আর তার মধ্যে এক দফা কথা কাটাকাটিও হয়ে গেছে। বড় করে শ্বাস টেনে নিয়ে অতঃপর ছেড়ে দুষ্টু ঝাপসা চোখে এদিক সেদিক তাকালো। তাকাতেই উত্তপ্ত রাস্তার একটা ধারে চোখ জোড়া আটকে গেল। অনেকক্ষণ তাকিয়ে থাকলো। কুচকানো ভ্রুজোড়া সোজা হলো তখন যখন নীরের ফোন এলো। দুরু দুরু বুকে কলটা রিসিভ করে দুষ্ট স্তব্ধ হৃৎপিণ্ডে স্থির দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে নীর উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দুষ্টু পাখি একটু নিচে আসো। দুষ্ট রাস্তার ওই ধারে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। কোথায় তুমি? মাথার পেছনে চুল চুলকে নীর বলে, এই আর কি, তোমার বাসার নিচে এসো না একটু। ফোন কেটে দুষ্টু ঘরের এদিক ওদিক তাকালো। ভাগ্যক্রমে যে আজই নীর এসেছে। যদি অন্য কোনো দিন আসতো তখন কি বলে সামাল দিত দুষ্ট। ঘর ছেড়ে বেরিয়ে এসে কাজের মেয়েটাকে ইশারায় ডেকে সে ফিসফিস করে বলল, মা কোথায়? খালামত তো ঘরে, কালুরে ওষুধ খাওয়াই, ডাইক্কা দিমু? না, তুই যা। টিপ টিপ পায়ে দুষ্ট নিচে নেমে এলো। গেটের পাশে নীরকে দেখে ভয়ের তো কণ্ঠ খাদে নামিয়ে বলল, একদম গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন? নীর জোরপূর্বক হেসে বলে, কেন, কি হয়েছে? প্রথমবার তো আসছি না, আগেও এসেছি, এত ভয় পাচ্ছ কেন? দুষ্ট সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলল, এমনি, বাবা অসুস্থ না, মা তেমন বাইরে বের হতে দেয় না। ও। দুষ্ট নীরের হাতে ছোট লাল শপিং ব্যাগটার দিকে তাকিয়ে বলল, এটা কি? নীর কিঞ্চিত হেসে ব্যাগ থেকে একটা লাল গোলাপ ফুলের গাছটা বের করলো। দুষ্টর দিকে এগিয়ে দিয়ে বলল, আসার সময় পছন্দ হলো, তাই তোমার জন্য নিয়ে এলাম। নীরের ঠোঁটে অমায়িক হাসি। দুষ্টু নিষ্প্রাণ চোখে ওই হাসির দিকে আটকে রইল বহুক্ষণ। নীর মাথা ঝাঁকিয়ে আবারও স্বভাবস্বরূপ হেসে বলল, আমি কল্পনা করি গাছটা পড়লে তোমায় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী প্রিয়তমা দেখাবে। আমার যদি কখনো ক্ষমতা হয়, আমি তোমার এই কালো চুলের চারপাশে সোনার গাছটা পরিয়ে দেব, ঠিক আছে? দুষ্টু ঝাপসা চোখ মোহাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন, স্বপ্নাচ্ছন্ন। চোখের এদিক ওদিক ছড়াছড়ি নীরের দল। গাজরাটা হাতে নিয়ে অস্পষ্ট চোখেই হাসল। একবার ঠোঁটে ছোঁয়াতেই টলমলে চোখ থেকে গড়িয়ে পড়ল অম্বু। নীরের হাস্যজ্জ্বল মুখটা থমথমে হয়ে গেল। উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে দুষ্টু? দুষ্টু নাক টেনে হেসে মাথা দুলিয়ে বলে, কিছু না, খুব সুন্দর এটা, না পচুক, আমি সারা জীবন রেখে দিতে চাই। নীর প্রণয়ন দৃষ্টিতে চাইল। দুষ্টু গাজরার দিকে আচ্ছন্ন ভরপুর দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম স্বরে বলল, আমি তোমায় কখনো কষ্ট দিতে চাই না নীর। যদি কখনো কোনো দিন কোনো কালে আমি তোমায় তীব্রভাবে কষ্ট দিয়ে ফেলি, ক্ষমা করবে আমায়। বলতেই দুষ্টু নিঃশব্দে ঠোঁট ভেঙে কেঁদে দিল। নির্বিস্মিত অবাক আশ্চর্য চোখে বলিহীন চেয়ে রইল কতক্ষণ। অতঃপর জোরপূর্বক মৃদু হেসে বলল, তুমি আমাকে কখনো কষ্ট দিতেই পারবে না, কারণ তার আগে তো তুমি নিজেই মরে যাবে। দুষ্টুর বুকটা হু হু করে উঠল। কত ভরসা, অথচ ছি, দুষ্টু কত নীচ। নীড়ের আশ্বাসকে পা দিয়ে পিষে ইতিমধ্যে সে সজ্ঞানে মৃত্যুর সমতুল্য কষ্টের সূচনা ঘটিয়ে ফেলেছে। কিন্তু ও যে এখনো মরেনি। নীরকে কষ্ট দেওয়ার দায়ে অপরাধে বিশ্বাসঘাতকতা করায় ওর কি এক্ষুনি শ্বাসরুদ্ধ হয়ে মরে যাওয়া উচিত নয়? অথচ দুষ্টু জানে বিবেকের দংশনে ও প্রতিনিয়ত মরছে। অনিচ্ছাকৃত ওর মাথায় চাপিয়ে দেওয়া প্রতারণা, ঠকবাজের, প্রবঞ্চকের নিষ্ঠুর প্রলেপের কিছু স্তূপ ও সর্বত্র বয়ে বেড়াচ্ছে। দুষ্টু দৌড়ে চলে গেল। নীর চেয়ে থাকলো যতক্ষণ দেখা যায় ততক্ষণ। মাথার ভেতর শুঁয়োপোকার মতো কামড়ালো অপ্রত্যাশিত প্রশ্নটা। তার চেয়েও বেশি যন্ত্রণা দিল প্রিয়তমার চোখের পানি। থমকানো হৃদয়ে হাজারো প্রশ্ন নিয়ে পথ ধরে কয়েক কদম এগিয়ে যেতেই আচম্বিতে একটা হুড়তোলা রিকশা তার সামনে দাঁড়ালো। মিষ্টি হেসে এক আশ্চর্য সুন্দরী মাথা বের করলো, গজ দাঁত ঝিলিক দিল। নীর পলকবিহীন মেয়েটার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, আসলে মেয়েটাকে সুন্দর দেখায়, তবে আমার একান্ত নারীটাকেও তার থেকে বেশি যজু সুরম্য দেখায়।
আশ্চর্য সুন্দরী দুহিতাটি নীরকে অমনভাবে চেয়ে থাকতে দেখে লজ্জা পেল। লজ্জায় চিবুকটা মিশে গেল প্রায় গলার সাথে। মৃদু স্বরে প্রশ্ন করল, কি দেখছেন? উঠে আসুন না। নীরের ঘোর ভাঙল। দৈবক্রমে এখানে নুসরাতের উপস্থিতি তার মস্তিষ্কে ধাক্কা খেলেই সে গরম চোখে তাকালো, বলল, তুমি এখানে কেন? এহেন ব্যবহারে নুসরাতের মুখের আদুরে লজ্জার রশ্মিটা চট করে নিভে গেল। টলমল করে উঠল চোখ। লোকটা কেন সবসময় কর্কশ ভাষায় কথা বলে? নুসরাত কি খুব খারাপ মেয়ে? একটু কি ভালো করে কথা বলা যায় না? মাথা নিচু করে বলে সে। এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখে থামলাম। নীর নরম হলো। বস্তুত সে রুক্ষ কঠিন কর্কশ ব্যবহার করতে পারে না, কিন্তু এই অবাস্তব চিন্তা চেতনার সর্বক্ষণ কল্পনায় বিদ্যমান। অপরিপক্ক রমণীটির সাথে দেখা হলেই সে একটু একটু কর্কশ ব্যবহার করে ফেলে। তা না হলে যে ঘোর বিপদ। সে হালকা আওয়াজে বলল, আচ্ছা যাও। অনুরাগে বেহায়া নির্লজ্জ নারীটি তবুও বলে ওঠে, আপনি যাবেন না? উঠে আসুন না রিকশায়। নীরের রাগটা আবার ফিরে এলো। কি করে বোঝাবে এই জগৎ সংসারকে? এত অবুঝ পৃথিবী কেন? সামনে 3 পায়ার যানবাহনে বসা নারীটি বা এত বুঝহীন কেন? সর্বর্ণের রৌদ্র ভেদ করে নীর রক্তিম চোখে নুসরাতের দিকে স্বল্পক্ষণ তাকিয়ে থেকে বড় বড় পা ফেলে নির্বাকে উল্টো পাশে হাঁটা শুরু করলো। ঘরে ফিরে প্রকাণ্ড শব্দের হৃৎপিণ্ড নিয়ে দুষ্ট দৃষ্টিকে ফোন করলো। কান্না মিশ্রিত কণ্ঠে বরাবরের মতো ডেকে উঠল, আপু। দৃষ্টি মাত্রাতিরিক্ত বিরক্তি নিয়ে তার স্বরে বলল, আচ্ছা বোন, তুই কি কোনো সময় হাসি খুশি সুন্দরভাবে আমাকে ফোন দিতে পারস না? যখনই ফোন দেস এমন ভাবে আপু ডেকে ওঠোস যেন তোরে কেউ মাইরে কাইটে নদী দিয়া ভাসাই দিছে। তোরে কণ্ঠ শুনলেই আমার আত্মা ধক করে ওঠে। দুষ্টু নাক টেনে বলল, কেমন আছো? দৃষ্টি মিষ্টি হেসে বলে, ভালো আছি, তুই? ভালো আছি, বাসায় এসেছি। কবে? আজ সকালে। দৃষ্টির মন খারাপ হলো। পালিয়ে গিয়ে বিয়ে করেছিল বলে বাবা মা এখন অবধি তার মুখ দেখে না। বিয়ের পর সে নায়রি হিসেবে বাপের বাড়ি বেড়াতে আসতে পারেনি। বরকে শ্বশুর বাড়ির জামাই আদর করাতে পারেনি। বরের সাথে ঝগড়া বিবাদ হলে অভিমান করে চাইলেও সে হুটহাট বাপের বাড়ি চলে আসতে পারে না। পারে না সুখ দুঃখের আলাপগুলো মায়ের সাথে ভাগাভাগি করে নিয়ে মার কোলে নিশ্চিন্তে মাথা রাখতে। ওর আর কোনো ঠিকানা নেই। কতগুলো বছর মা বাবাকে চোখের দেখা দেখে না। মায়ের আঁচলে লুকিয়ে একটু কেঁদে কষ্টগুলো বের করতে পারে না। বুকে পাথর জমেছে। মাতৃ আদরের পিপাসায় চরম পিপাসিত সে। ভাগ্যিস আদরের বোনটা তার বুদ্ধিতে পালিয়ে গিয়ে বিয়ে ভেঙে দেয়নি। সে এখন বুঝতে পারছে, অনুতপ্ত হচ্ছে। নিজেকে ধাতস্থ করে হালকা গলায় দৃষ্টি বলল, ও। দুষ্টু জানালার ধার ছেড়ে বিছানায় এসে পা উঠিয়ে ভাঁজ করে বসলো। আমি আসার পরপরই আজ নীর বাড়ির সামনে এসেছে। দৃষ্টি আটকে উঠল। কি বলস? আম্মা দেখছে নাকি? না, ভাগ্যিস আজ আমি বাসায় এসেছি বলে হুটহাট এসে আমাকে পেয়ে গেছে। কিন্তু অন্য কোনো দিন যদি এমন আচমকা এসে বলে একটু নিচে নামো, তখন কি করব? কি বলবো? কতদিন অজুহাত দেব? দৃষ্টি খানিকটা নিবল। হালকা গলায় বলল, দুষ্টু, আমার মনে হয় জীবনটাকে নিয়ে তুই হেলাফেলা করছিস। তোর উচিত যে কোনো একটাতে ফোকাস করা। দুষ্টু অপ্রতিভ কণ্ঠে শুধালো। মানে একটাতেই তো ফোকাস করছি। দীর্ঘশ্বাস টেনে নিয়ে দৃষ্টি আবারও বাতাসে ছেড়ে দেয়। মানে হলো এই যে, তোর কি মনে হয় না তুই 2 নৌকায় পা দিয়ে চলছিস? নীল অত্যাধিক নম্র ভদ্র সুশীল একটা ছেলে, আর প্রচ্ছদ বিনয়ী শান্ত ভদ্র একটা ছেলে, শুধু একটু রাগ বেশি। তোর কি মনে হয় না দিন শেষে দুজন ভালো ছেলেকে একসাথে ঠকাবি? দুষ্টু কম্পমান স্বরে বলল, আমি ঠকাচ্ছি? সবাই এক কথা কেন বলছো? তোর কি এখন সংসার নিয়ে ভাবা উচিত নয়? যা হবার তা তো হয়েই গেছে। তুই যা করছিস এতে কি হচ্ছে জানিস? বেলা শেষে তুই যখন নীরের কাছে যাবি, যত ভালো মানুষই হোক, নীর বলবে তুমি আমাকে এতদিন ঠকিয়েছো দুষ্টু। তোমার শরীরে আমার আগেও কারো স্পর্শ পড়েছিল। আবার যদি নীরের কাছে না যাস, তখনও সে বলবে এতগুলো বছর এত স্বপ্ন দেখি এভাবে আমার মনটা ভেঙে দিলে। এদিকে প্রচ্ছদ কিন্তু বলবে বিয়ে করে শুধু ঠকেই গেলাম। এর কাছে গেলেও দুজনই ঠকে যাবে, দুজন সমান কষ্ট পাবে, আফসোস থাকবে, তোকে কথা শোনাবে। আর প্রচ্ছদের কাছে থাকলে সে শুধু কষ্ট পাবে। কিন্তু উনি কেন কষ্ট পাবেন? উনি কেন ঠকবেন? উনি নিজেই তো এই বিয়েটা করতে চাননি। তার চেয়েও বড় কথা, জোর করে ধুমধাম
বিয়ে দিয়ে দিল, তাকে আমার ভালোবেসে ফেলতে হবে? ভালোবাসা কি এত সস্তা আপু? তবে তুমি কেন বিয়ে ভেঙে পালিয়ে গিয়েছিলে? অপ্রতুল প্রশ্নে দৃষ্টি উত্তর খুঁজে পেল না। বোনের কথাটা যেমন যৌক্তিক তেমন অযৌক্তিকও বটে। বিয়েটা তো ছেলে খেলা নয়, তেমনি ভালোবাসাও মূল্যহীন নয়। প্রচ্ছদ যদি তোকে ভালোবাসে? চারিপাশে যেন বাতাস থমকে গেল। দৃষ্টির অপ্রত্যাশিত প্রশ্নে দুষ্টু আকস্মিক চমকে উঠল। মৃদুমন্দ কেঁপে উঠল দেহ। অনবরত মাথা নেড়ে বলল, অসম্ভব। উনি কেন আমাকে ভালোবাসবেন? জেনে শুনে কি কেউ আগুনে পুড়তে চায়? উনি তো প্রথম থেকেই জানেন আমি অন্য কাউকে ভালোবাসি। তারপরেও যদি উনি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে চায়, তার দায় নিশ্চয়ই আমার নয়। আমি কেন? দুষ্টুর কথার মাঝে দৃষ্টি বাদ সাধল। আস্তে দাঁড়া, আমি বলেছি যদি বাসে। ধর যদি ভালোবেসে ফেলে, তখন কি ওকে ঠকানো হবে না? থমকানো হাওয়াটা চারিপাশে আবারও আলোড়ন তুলল। লাফানো বুকটাতে শত কষ্ট প্রশ্নের বাহার। দুষ্টু ম্লান গলায় বলল, আমার কিছু করার নেই আপু। আমি ওনাকে সব জেনে শুনে আমাকে ভালো বেশি কষ্ট পেতে বলিনি। ওনাকে ছেড়ে দিলে হয়তো উনি একজন কষ্ট পাবেন, কিন্তু ওনাকে না ছেড়ে দিলে দুজন কষ্ট পাবো। কথাটা স্বার্থপরের মতো শোনা গেলেও এটাই সত্যি। দোষগুলো কি তোমাদের না? পরে যদি নিরি তোকে না মানে? কেন মানবে না? ও আমাকে ভালোবাসে না? ও তো আমাকে বোঝে। তাছাড়া 3 মাস পর তো আমি ডিভোর্স দিব। আমার সাথে তো আর ওনার কোনো সম্পর্ক নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক না হয় দূরে থাকলো, সামান্য দুটো ভালো করে কথা বলার মতোও সম্পর্ক নেই। দুষ্টু আবার বলল নিজ বিশ্বাসের আত্মগরিমায়, উনি আমাকে কখনো ভালোবাসবে না আপু। তাই এত সব কথা অনর্থক, ভিত্তিহীন। উনি ঠকবেন না। দেখা যাবে সব শেষে সবার মাঝে ঠকে যাব আমি। তোমরা আমার জীবনটা নষ্ট করে দিলে। জোর করে আর কখনো কাউকে বিয়ে দিও না। অন্ধকার তিমিরে ডুবছে ধরণী। ঘন কালো জলদের আধারে ডুবেছে চন্দ্র। শীতল হাওয়ায় কোথা থেকে যেন ভেসে আসছে বকুলের সুঘ্রাণ। দস্যুদের বাড়ি থেকে একটু দূরে সামনে একটা ছোট্ট পুকুর। ক্ষুদ্র জলাশয়ের মধ্যিখানে দ্বিজরাজের রূপালী প্রতিবিম্ব। জানালার ধারে এক চিত্তে দুষ্টু জলাশয়ে নিবিড় দৃষ্টি প্রক্ষেপ করে দাঁড়িয়েছিল। আচম্বিতে দুষ্টুকে সম্পূর্ণ চমকে দিয়ে ভীষণ অতর্কিতভাবে তার কাঁধে হাত রেখে এক ঝটকায় সামনের দিকে ঘুরিয়ে নিল কেউ। দুষ্টু আতঙ্কে মুখের বুলি হারিয়ে ফেলল। লাল বর্ণের বড় বড় নেত্রে তাকিয়ে থাকলো ক্ষণকাল। বিস্মিত কণ্ঠ দিয়ে শুধু বের করতে পারল, আপনি? প্রচ্ছদ উগ্রন্থ হাতে ছুঁড়ে ফেলল দুষ্টুর ফোনটা। নিমিষেই ভেঙে চৌচির হয়ে গেল। উষ্মার আগুনে দাউ দাউ করে জ্বলে সে বলল, ফোন কি চেহারা দেখার জন্য ব্যবহার করেন? দুষ্টু অবুঝ মুখে দাঁড়িয়ে থাকলো। কি হয়ে গেল, কি ঘটে গেল ও কিছুই বুঝলো না। মাথার ওপর দিয়ে গেল সব। এমন অপ্রত্যাশিত আগমন, তার উপর এমন অগ্নিকাণ্ডের ন্যায় রূপ। দুষ্টুর উল্টো নিজেকে পাগল বলে বোধ হলো, সাথে ভীষণ রাগও হলো। বলা নেই কওয়া নেই, ধুম করে এসে ছুঁড়ে ফেলে ফোনটা ভেঙে ফেললো। নাক ফুলিয়ে সে তর্জনী আঙ্গুল দেখিয়ে বলে উঠল, আশ্চর্য তো, আপনি পাগল নাকি আমি পাগল? স্টুপিড। বলে পা বাড়িয়ে প্রচ্ছদ বিছানায় বসলো। দুষ্টু বড় চোখে তাকিয়ে তেজ নিয়ে বলল, ইউ স্টুপিড, আমার ফোনটা কেন ভাঙলেন? প্রচ্ছদ পাত্তাহীন গলায় বলে, যেই ফোন চেহারা দেখার জন্য, সেই ফোন চালাতে হবে না। দুষ্টু ভ্রু বাঁকিয়ে তাকালো। প্রচ্ছদ আর চোখে তাকিয়ে নিজ পকেট থেকে ফোন বের করে দেখিয়ে বলল, আমি তোমাকে 6টা কল দিয়েছি, একটাও রিসিভ করনি। দুষ্টু চোখ উল্টে অবহেলার গলায় বলল, কি কারণে? প্রচ্ছদ প্রশ্নটা এড়িয়ে যাওয়া গলায় বলে, খিদা লেগেছে, দুপুরেও খাইনি। অত শত বুঝি না। আমার ফোন কিনে দেন, না হলে কিন্তু খুব খারাপ হবে। খাবার নিয়ে এসো ফার্স্ট। দিবেন না তো? না। ভাঙা ফোনটা তুলে সিম খুলে হাতে নিল দুষ্টু। প্রচ্ছদ হালকা হাতে ফোন চালাচ্ছিল। ছো মেরে ফোনটা নিয়ে প্রচ্ছদের সিম খুলে নিজের সিম ভরে বলল, যান, এবার নিজে নতুন ফোন কিনুন। ভ্রু টান টান করে দৃশ্যটুকু হজম করে প্রচ্ছদ এবার তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। দুষ্টুর হাত থেকে ফোন নিতে গেলে সে পিছিয়ে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দুষ্টু, আমার ফোন ফেরত দাও, একটু পর আমার ইম্পর্টেন্ট কল আসবে। মূর্খ। কোনো ইম্পর্ট্যান্ট কল টল নেই। আপনি নিজে মূর্খ। আমার ফোন ভাঙলেন কেন? বেশ করেছি। আমিও বেশ করেছি। প্রচ্ছদ চোখ পাকিয়ে তাকালো। দুষ্টু খাবার আনতে চলে গিয়েও পেছন ফিরে এলো। সচেতন দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার বলুন তো? সকালে আপনাকে জোর করে 10টা মিনিটের জন্য রাখতে পারলাম না, আর এখন বলা নেই ক নেই হুট করে এসে পড়লেন। প্রচ্ছদ হেঁটে ঘরের চারপাশ দেখতে দেখতে বলল, হুট করে তো আসিনি, ফোন দিয়েছি তোমাকে, কিন্তু তুমি তো ইজি কাজে বিজি।
ফোন ধরার সময় পাও না? দুষ্ট নাক ফুলিয়ে ভ্রুকুচকে তাকালো প্রচ্ছদ আমতা আমতা করে আবার বলল, আর সকালে দেখলাম আন্টি মন খারাপ করেছে। বিয়ের পর প্রথম প্রথম জামাইদের শ্বশুরবাড়ি এসে নাকি ভদ্রতার খাতিরে এক রাত হলেও থাকতে হয়, তাই মা পাঠিয়ে দিল। দুষ্টু চোখ ছোট ছোট করে কয়েকবার প্রচ্ছদকে আগাগোড়া অবলোকন করে ধীর পায়ে চলে গেল ওর জন্য খাবার বাড়তে। প্রচ্ছদ আর চোখে দেখল জানালার ধারে দাঁড়িয়ে ক্ষুদ্র ক্ষীণ ঢেউয়ে নিবিড় জলের পানে তাকিয়ে সে বড় করে শ্বাস ফেলল। সে কি অপরাধ করছে, নাকি জেনে শুনে সারা জীবনের জন্য নিজেকে কষ্ট খাঁচায় বন্দি করার ফন্দি আছে? এবারেতে আসার ইচ্ছে তো তার মোটেও ছিল না, মোটেও না, মানে মোটেও না। যেচে এই মেয়ে চ্যাটাং চ্যাটাং কথা কে শুনতে চায়? কিন্তু ও যেচে এসে পড়ল। ভেবেছিল এই রমণীর সাথে সে কখনো কথাই বলবে না আর। যতদিন থাকার ইচ্ছে বাপের বাড়ি থাকুক, 2 দিন কেন 2 মাস থাকুক, কিন্তু আদতেও পারল না। কিভাবে পারবে? অষ্টপ্রহর চোখের সামনেই ভেসে উঠছে দুষ্টু মেয়েটার প্রতিচ্ছবি। না চাইতেও এই মেয়ের ভাবনার দখল প্রচ্ছদের প্রাণ জুড়ে। মনের আনাচে কানাচেতে উড়ছে দ্বিতীয়বার অজানা অচেনা অনুরূপ কিন্তু নতুন ধারার পাখি। ভর দুপুরে রোদ মাথায় নিয়ে প্রযুক্ত পায়ে হেঁটে ভার্সিটি থেকে ফিরছে। ঘেমে ভিজে নিয়ে একাকার অবস্থা, মুখে তিক্ত নোনতা অনুভূতি, চোখে বিরক্তি ক্লান্তি। হঠাৎ উদ্যম শূন্য বাতাসে ভেসে এলো নারীর কণ্ঠস্বর। প্রযুক্ত ভ্রুকুচকে পেছনে তাকালো। কণ্ঠস্বরী নারীটিকে দেখে বক্রভ্রু সোজা হলো। ঠোঁটের কোণায় অপ্রত্যাশিত হাসি দেখা গেল। শ্রেয়সী শ্রেয়ার হাত ধরে দৌড়ে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, হাই, হ্যালো। শ্রেয়াকে দেখিয়ে বলল, মিট মাই মিস্টার শ্রেয়া। প্রযুক্ত চোখ তুলে শ্রেয়ার দিকে তাকালো। দুবনের চেহারা হুবহু মিল না হলেও প্রায় একই রকম। বেশি মিল গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা। কেমন আছেন? শ্রেয়সী হেসে মৃদু স্বরে বলল, অনেক ভালো। আপনি? ভালো। তুমি কেমন আছো? ভালো দুলা ভাই, আপনি? শ্রেয়সী চোখ পাকিয়ে শ্রেয়ার দিকে তাকালো। শ্রেয়া ঠোঁট টিপে হেসে মাথা ঘুরালো। প্রযুক্ত মাথা ঝাঁকিয়ে হেসে বলে, ভালো শালি। শ্রেয়সী ভ্রু উঁচু করে সতর্ক দৃষ্টিতে আবার প্রযুক্তর দিকে চাইল। শ্রেয়ার মতোই ঠোঁট টিপে হেসে প্রযুক্ত মাথা ঘোরালো অন্যদিকে। হঠাৎই খেয়াল করলো তার বিরক্ত ভাবটা কেটে গেছে। তিক্ত ক্লান্তিময় রৌদ্র দুপুরটাকেও ভীষণ আপন বলে মনে হচ্ছে। শ্রেয়া বলল, আপু তুই থাক, দুলা ভাইয়ের সাথে গল্প কর, আমার খিদে পেয়েছে, বাসার দিকে গেলাম। দোলাভাইয়ের সাথে শব্দকর কথাটা ঠেস দিয়ে আর চোখে তাকিয়ে বলে শ্রেয়া পলকেই রিক্সা ডেকে উধাও হলো। শ্রেয়সী আমতা আমতা করে প্রযুক্ত দিকে তাকিয়ে অপ্রস্তুত হেসে দিল। কি আশ্চর্য, কেমন নার্ভাস ফিল হচ্ছে। এই প্রথমবার এমন অভূতপূর্ণ অনুভূতি আর কখনো হয়নি। অস্বস্তিতে সে ক্রমাগত হাত মোচড়াচ্ছে। গলার ভেতর যেন কাটা বিঁধে আছে। প্রযুক্ত বলল, এনি প্রবলেম? শ্রেয়সী চমকে উঠল। হ্যাঁ, না না। প্রযুক্ত চোখ কুঁচকে আবার বলে, খিদে পেয়েছে? শ্রেয়সী এক পলক চেয়ে মাথা ঝাঁকালো। প্রযুক্ত বলল, চলুন তাহলে একটা রেস্টুরেন্টে বসি। শ্রেয়সী পা বাড়ালো। এই ভর দুপুরে রোদ মাথায় নিয়ে ঘেমে নিয়ে ভিজে একাকার হয়ে কোনো একদিন দেখা হওয়া অপরিচিত বৃষ্টি ভেজা পুরুষের সাথে হেঁটে যাওয়ার পথেই মনে হলো প্রকৃতিতে লাল নীল সবুজ হরেক রঙের আলোড়ন। চারিপাশ স্তব্ধ নিস্তব্ধ। থমকে গেছে, বাতাস আটকে গেছে, গাড়ি ঘোড়া থেমে গেছে, সকল পথচারীর স্থান শূন্যে নেমেছে। সেই সাথে থমকে গেছে চঞ্চল বেপরোয়া উদ্যম এক নারীর দুরু দুরু হৃদয়। চাঞ্চল্য চোখ দুটোতে কেমন কেমন যেন নামহীন এক অনুভূতি। মনেতে হঠাৎ উকি দিচ্ছে, লোকটা কি একটু বেশি সুন্দর? বাসার সামনে নেমে রিক্সা ভাড়া দিতেই শ্রেয়া খেয়াল করলো কালকের গাড়িটা আজও তার বাড়ির সামনে। শ্রেয়া বড় বড় পা ফেলে এগিয়ে গেল গাড়ির দিকে। কালো কাছে ঠক ঠক ধ্বনি তুলতে কাজ নামিয়ে দেওয়া হলো। সাজিদ তখন মুগ্ধ বিমুগ্ধ। এহেন অতর্কিতভাবে এত কাছ থেকে মেয়েটার দেখা পাবে সে কল্পনা করতে পারেনি। মুখটাতে শব্দ করে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হচ্ছে। বিস্মিত বিহ্বল চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকলে মেয়েটা কর্কশ কণ্ঠে বলে উঠল, কি বয়সের দিকে হুঁশ নাই, জলদি নামুন গাড়ি থেকে। সাজিদ হতবাক, মুগ্ধ দৃষ্টি জোড়ায় আতঙ্ক ভীতি বিস্ময়। কি আশ্চর্য, এত সুন্দর মেয়েটার কণ্ঠ এবং ভাষা কেন এত কুৎসিত কর্কশ এবং রুক্ষ? সাজিদ ভীতিজড়িত কণ্ঠে আমতা আমতা করে কিছু বলতে ধরতেই শ্রেয়া আবার ধমক দিয়ে উঠল, আপনাকে গাড়ি থেকে নামতে বলেছি না? সাজিদ গাড়ি থেকে নামলো। শ্রেয়া চোখ গরম করে বলল,
বয়স কত আপনার? সাজিদ থতমত চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল। 30। শ্রেয়ার বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো, বিদ্রুপ সুরে বলল, 30। আর আমার বয়স জানেন? মাত্র 18+। সাজিদ চোখ তুলে তাকালো। বুকের ভেতরটা অসাঙ্গায়িত মনোভাবে ছেয়ে উঠল। অস্বস্তি নিয়ে তাকাতেই শ্রেয়া পুনরায় বলল রুক্ষ স্বরে, লজ্জা লাগে না হাঁটুর বয়সী একটা মেয়ের পেছনে ঘুরতে? যে বয়সের ছেলে সে বয়সী মেয়ের পেছনে গিয়ে লাইন মারুন না। আমার পেছনে কি? খবরদার আমার পেছনে আরেকদিন ঘুরঘুর করতে দেখলে মেশিন একদম অফ করে দিব। শ্রেয়া হনহন করে চলে গেল। সাজিদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। 30 বছরের জীবনে কোনো মেয়ে তার সাথে আহীন আচরণ করেনি, বলা ভালো করার সুযোগই পায়নি, সাহস হয়নি। অথচ এই মেয়ের কথাবার্তার ঢঙে তার দু ঠোঁটের মাঝে বিস্ময়তার কিঞ্চিত ভাগ। দুপুর তখন প্রায় গড়িয়েছে। সূর্যের প্রকট আলোয় যেন ঝলসে যাচ্ছিল পিচঢালা পথ। শেষ বিকেলে নরম মিষ্টি শীত আগমনী হাওয়ার সাথে মিশে তেজস্বী সূর্য ঠান্ডা হলো। তাপের উত্তাপ কমে এলো। শ্রেয়সী রাস্তার ধার ধরে হাঁটছিল। পাশে তার কদমে কদম মিলিয়ে হাঁটতে থাকা যুবকটির মুখের বামপাশ মৃদু কাঞ্চন বর্ণের, রঙের পেলব রোদ্দুরে জলুসে উজ্জ্বল। চোখের চশমার এক কোণায় কিরণ প্রতিসরিত হয়ে ঝলমলিয়ে উঠছে। অমন ঔজ্জ্বল্য পুরুষের ঠোঁটের মাঝে বহমান মিটিমিটি হাসি। শ্রেয়সী ঘাড় বাঁকা করে বলল, আপনি কি হাসছেন? প্রযুক্ত হেসেই উত্তর দেয়। কই না তো, হাসবো কেন? শ্রেয়সী মুখ বাঁকায়। প্রযুক্ত বলে, আই উইশ আপনার মুখটা পার্মানেন্ট বেঁকে যাক। মুখ বাঁকালে আপনাকে ভীষণ সুন্দর লাগে। শ্রেয়সী ডান ভ্রু উঁচু করে প্রযুক্তর কথা শুনল। তাকে কি অপমান করা হলো নাকি সুনাম? আপনার বাসা কত দূর? শ্রেয়সী ঘাড় ফিরিয়ে আবার তাকালো। প্রযুক্ত পকেটে হাত রেখে বলে, কি ব্যাপার বলুন তো, এতটুকু পথ শুধু 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 হেঁটে যাচ্ছেন? একটা রিক্সা ডাকি? আপনার বাসা কোথায়? শ্রেয়সী কিছু খোঁজার ন্যায় আশেপাশে তাকায়। এরপর শূন্যে আঙ্গুল তুলে বলে, ওই যে দূরে দেখছেন নদীর পার, আমরা সেই পারে বসবো। বাসায় এখন যাব না, অনেকদিন পারে বসি না। আমার সাথে নদীর পাড়ে বসে ভালো লাগবে না, আমি খুবই বোরিং মানুষ। চুপ করে শুধু হাওয়া খেতে হবে। প্রযুক্তের মজার ছলে বলা কথাটার পরপরই শ্রেয়সী সম্পূর্ণ দৃষ্টিতে তাকালো। অনুরাগী চোখ দুটো সৌহার্দ্যপূর্ণ, প্রণয়ী আকাঙ্ক্ষা। তাকে বলতে শোনা গেল আবিষ্ট মনে কম্পমান সুরে, কিছু বিশেষ মুহূর্তে চুপ থাকতে অনেক অবাক্ত বাণী পোষণ করতে হয়। আর সেই নিরুপম অভৃত সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটির জন্য বোধ হয় প্রয়োজন নদীর পার, ভেজা বালি আর গা শিরশিরে ঠান্ডা পবন, যা ছুলেই গায়ে কাটা দিয়ে ওঠে। সে হাওয়া হোক কিংবা পাশের সঙ্গী। প্রযুক্ত জড়ীভূত হয়ে তাকালো সামনের বিস্ময়কর নারীটির দিকে। সেই নারীর ঠোঁটে কোমল প্রাণ হাসি, হেলে দুলে ছন্নছাড়া হয়ে যাচ্ছে। সে সাথে দিশেহারা করে দিচ্ছে প্রযুক্তকে। ক্রমেই যেন নিশ্চল হয়ে আসছে তার পা জোড়া। নিঃসার হয়ে গেল হৃদয়। কেবল শরীর জুড়ে বয়ে গেল সুরেলা করুণ কুহতান। শৈত্যপূর্ণ প্রভাতের অরুণের নরম রোশনাই, মিহি কুচ্ছটিকার বেড়াজালে পিষ্ট সূর্য, সবুজ দুর্বাঘাস, উত্তরে হিম পবন, দুলছে সাদা জবা ফুলের তরুটা। প্রচ্ছদ জানালা থেকে আনমনে বাড়িয়ে দিয়েছিল হাত। হাতে তার ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল। বেখেয়ালে হাত থেকে কাগজটা ফসকে নিচে পড়ে গেল। বোকামির লেভেল দেখে প্রচ্ছদ তখন চরম বিস্ময়ের ঘুরে। ঠোঁট দুটো হা হয়ে গেছে, অন্তদন্ত হয়ে পরিমরি করে ছুটে গেল সে। যেতে যেতে বিড়বিড় করলো, আবেগের ভাবনায় যত মশগুল তত তাড়াতাড়ি ফুটবে মরণ ফুল। জবা গাছের সাথে লাগোয়া কিছু গন্ধরাজ এবং গোলাপ ফুলের সমারোহ। প্রচ্ছদ এত গাছের ঝঞ্ঝাটে প্রয়োজনীয় কাগজটা খুঁজে পাচ্ছে না। ছোট ছোট আগাছা, খড়কুটো, ঘাসের আদলে কোথায় যে পড়লো কালো কাগজটা। অনেকক্ষণ বাদে খোঁজাখুঁজির পর প্রচ্ছদ কাগজটার সন্ধান পেল। প্রস্ফুটিত ঠোঁটে কাগজটা হাতে নিতেই পেছন থেকে কে যেন বলে উঠল, কি টুকছেন টোকাইওয়ালাদের মতো? প্রচ্ছদ ভ্রুকুচকে পেছন ফিরে চাইল। দুষ্টু কালো কাগজটা খেয়াল করে বিস্ময়কর ভঙ্গিতে পুনরায় বলে উঠল, ইয়া মাবুদ, আপনি কি সত্যি টোকাইওয়ালার দলের নাম লিখলেন নাকি? যেখানে সেখানে থেকে কাগজ টুকে বেড়াচ্ছেন, মান সম্মান আর কিছু রাখবেন না? প্রচ্ছদ দাঁত কটমট করে বলল, হোয়াট রাবিশ। দুষ্টু চোখ উল্টালো। প্রচ্ছদ বলে, তুমি এখানে কেন এসেছো? আমার লেজ ধরে ঘুরো কেন? যেখানেই যাই আমি যাওয়ার আগে তুমি হাজির।
দুষ্টু নাক ফুলিয়ে তুড়ি বাজিয়ে ভাব নিয়ে বলল, ও হ্যালো, বাড়িটা আমার, ঠিক আছে? মা চা খাওয়ার জন্য ডাকছে, বাবা আপনার জন্য বসে আছে। আমি আপনাকে দেখলাম এদিকে আসতে, তাই ডাকতে এসেছি। প্রচ্ছদ পাতাহীন গলায় বলে। আমি চা খাই না, যাও। দুষ্টু চোখ পাকায়। খান না তো কি হয়েছে, আজ খাবেন। আপনাকে তো আর বাজে জিনিস খেতে দেওয়া হচ্ছে না। প্রচ্ছদ বিরক্ত হয়ে বলল, তুমি একটু বেশি বকবক করো, যাও এখান থেকে, আর গিয়ে কফি করো। অসম্ভব, আপনার জন্য এই মুহূর্তে কফি বানানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আর এত কফি খাওয়া ভালো না, শরীর কড়া হয়ে যাবে। জ্ঞান দিতে বলেছি, যাও। প্রচ্ছদ ধমকে ওঠে। লোকটার ভালো বলতে গিয়েও দুষ্টুর ধমক খেতে হয়। এই দুনিয়ায় কারোর উপকার করতে নেই। দুষ্টুর রেগে গুটি গুটি পায়ে চলে যেতে ধরতে প্রচ্ছদ ডেকে উঠল। শোনো। দুষ্টু তাকায়। প্রচ্ছদ জবা ফুল গাছ থেকে একটা ছোট্ট সাদা জবা পারল। ঘর ঘেঁষে বেড়ে ওঠা এই সাদা জবা ফুলের গাছটা নিতান্ত একটি অপছন্দের ফুল দুষ্টুর কাছে, কিন্তু এই ফুলের প্রতি মায়ের অদৃশ্য অদ্ভুত এক টান থাকায় বাড়িয়ে আনাচে কানাচে 3টে গাছ লাগানো হয়েছে। প্রচ্ছদ জবা ফুলের গায়ে কয়েকবার হাত বোলালো, আলতো করে ছুঁয়ে ছুঁয়ে দেখল। এই ফুলটি তার ভীষণ প্রিয়। মিষ্টি হেসে দুষ্টুর দিকে ফুলটা বাড়িয়ে দিয়ে বেসুরো গলায় গাইল, গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। দুষ্টু অবাক, খানিকটা খুশিও হলো, কিন্তু তাকে পুরোপুরি স্তম্ভিত করে দিয়ে প্রচ্ছদ ওর হাতে ফুল গুজে দিয়ে এসে পড়ল। আসার আগে তাকে বলতে শোনা গেল, প্রিয় জিনিস প্রিয়র কাছে সুদৃশ্য দেখায়। প্রচ্ছদে যাওয়ার পানে অপলক তাকিয়ে থেকে দুষ্টু বিসদৃশ উদ্বেগ নিয়ে তাকালো হাতে থাকা ফুলটার দিকে। তাকিয়ে থাকতে থাকতেই কেন যেন ভীষণ মায়া হলো। এই মায়াটা ফুলের জন্য নাকি ফুলদাতার জন্য বোঝা গেল না। তবে হঠাৎই ভীষণ মন খারাপ হলো। ইতিহাসের পাতা অবলোকন করে ধারণা করা যায় ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির ঢল থেকে বৃহৎ কিছুর উৎপত্তি। দুষ্টু চাইছে না এ অনুভূতি বাড়ুক। কেউ কোনো প্রকার দেনা পাওনা তার প্রতি জমিয়ে রাখুক। কিছু মায়া এমনভাবে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রাখে যে চাইলেও আঁকড়ে ধরে রাখা যাবে না, কিংবা ধরতে ইচ্ছে করবে না, বা ধরার সময়টাই হয়তো থাকে না। সেই হয়তো বলা আফসোসের কিছু সম্পর্কে এই অদ্ভুত মায়ের বেদনা না থাকাটাই শ্রেষ্ঠ। রাত গহীনে নিবিড় কালোর ধূম্রজালে পিষ্ট নীরার ঘরের বিছানার চাদর দুমড়ে মুচড়ে একাকার। চাদরের এক পাশ আজকাল কিছুই ভালো লাগে না, মনটা কেমন সর্বদা কু ডাকে। বিছানার মাঝখানটায় ঠোঁট উল্টে ঘুমোচ্ছে ছোট্ট আদুরে আকাশ। নীরা চোখ জোড়ানো মাতৃ মমতা নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। বিয়ের 1 বছরের মাথায় যখন ছেলেটা হলো, নীরার খুব রাগ হয়েছিল। সহ্য হতো না বাচ্চাটাকে। খেতে দিত না, ছুঁয়ে দেখতো না, আহ্লাদ করে আদর করতো না। নিষ্পাপ শিশুটার মুখের দিকে তাকাতেই রাজ্যের বিরক্তি শরীরে চেপে ধরত। তখন কতই বা বয়স নীরার, মাত্র 22 বছর। ওই বয়সে সে এত তাড়াতাড়ি মা হতে চায়নি। তখন তো সংসারের মারপ্যাচি বুঝে ওঠা হয়নি। অনিচ্ছার বিয়েতে এত তাড়াতাড়ি একটা বাচ্চা তার কল্পনার বাইরে ছিল। জীবনে যেমনভাবে নিজের স্বামীকে চেয়েছে, যেভাবে বিয়ের পরের দিনগুলো কল্পনায় সজ্জিত করেছে, তার ছিটে ফোঁটাও বাস্তবায়িত হয়নি। হয়তো সাজিদের নীরার প্রতি কোনো ভালোবাসা ছিল না বলেই। আদৌ এখন হয়েছে কিনা তারও কোনো নিশ্চয়তা ওর কাছে নেই। আচ্ছা, নীরাই কি পেরেছে সাজিদকে ভালোবাসতে? মনের কোনো এক কোনায় বন্দি খাঁচায় অদৃশ্য অচিন পাখিটা কি মাঝে মাঝেই ডানা ঝাপটায় না? মাঝে মধ্যেই কি বিষণ্ণতার কবলে পড়ে সকল ব্যথা জেগে ওঠে না? কি আশ্চর্য! দুজন মানুষ কেউ কাউকে কখনো ভালোবাসেনি, অথচ একদম মৌন থেকে সংসার করে যাচ্ছে। মীরার মাঝে মধ্যেই মনে হয় তাদের দুজনের সংসারের গিটটা ভীষণ হালকা, একটুখানি কোথায় আটকে রয়েছে। সামান্য ঝোড়ো বাতাসে বৃষ্টি হলেই বাঁধন ছিঁড়ে যাবে। বাঁধনটা হয়তো আটকে আছে আকাশ নামক এই একচ্ছত্র স্নেহময়ী নিষ্পাপ বাচ্চাটার মাঝে। মীরা আকাশের উল্টানো ঠোঁটে চুমু খেলো। তার ছেলেটা ভারী সুন্দর, একদম সবুজা হকের মতো। মীরা গম্ভীর মুখে আদর দিয়ে বলল, বাবা, তোর দাদুমণির মতো কেন হলি? মার মতন হতে পারলি না? মীরার ঘরের সামনে দিয়ে সে সময় যাচ্ছিলেন শিরিন হক। মীরার কথাটা তার কানে এসেছে। তিনি থেমে দাঁড়ালেন। কিছুক্ষণ নীরা আর আকাশের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললেন। মনের দুয়ারে ভেসে গেল তিক্ত বাক্যের খেলা।
ঠিক এই কারণে নীরা সংসারটাকে কখনো ভালোবাসতে পারেনি। আর ভালোবাসতে পারেনি বলেই সংসারের প্রতি কখনো তার মায়া মমতা জন্মায়নি। একান্ত নিজের আপন বলে মনে হয়নি। নীরা চোখ দেখলে মনে হয় সেই চোখে শুধু আক্ষেপ, উদাসীনতা, বিষণ্ণতা। সাজিদকে সবুজা যে ধরে আগে ভাগে বিয়ে দিয়ে বড় ভুল করে ফেলেছে। ওকে যেমন সময় দেওয়ার দরকার ছিল, তেমনি নীরারও আরেকটু বয়স হওয়ার দরকার ছিল। নীরার শাশুড়িও ঠিক নীরারই মতন, শুধু একটু চুপচাপ, কিন্তু সব সময় নিজেরটা ভেবে গেছে। যখন নীরার বাচ্চা হচ্ছে না, তখন সাজিদকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে নীরাকে ঘরে এনে তড়িঘড়ি করে বাচ্চা নেওয়ালো। বাড়ির বড় বউয়ের বাচ্চা হচ্ছে না, উপরন্ত আকাশ পরিবারে বড় ছেলে হবে, এই একটা গরিমা ঠুনকো কিছু দম্ভ এবং বংশের উঁচু মাথা কুড়াতে গিয়ে আদতে সে ওদের মস্ত বড় ক্ষতি করে ফেলল। কাঠের আলমারি থেকে টিয়া একটা কালো শাল বের করেছে। বাইরে হালকা শীত। শাল বের করতেই সাদা রঙের টি শার্টটা পড়ে গেল মেঝেতে। টিয়া মাথা ঝুঁকে তুলেই ঝাপটে শরীরের সাথে মিশিয়ে নিল কাপড়টা। বিকেলে নাস্তা খেতে গিয়ে প্রযুক্তের শার্টে একদিন ইচ্ছে করে সস ফেলে দিয়েছিল। ইরা প্রযুক্তর শার্টটা নিয়ে বলেছিল, রেখে যা, আমি ধুয়ে দেব, তুই প্রচ্ছদের একটা শার্ট পর। পরে অনেক কষ্টে অনুতাপের ভান করে ফুসলিয়ে ফাসলিয়ে শার্টটা ইরার থেকে কবজা করে নিয়ে এসেছে। বলেছে সুন্দর করে ধুয়ে ফেরত দিয়ে দিবে। এরপর সে আনাড়ি হাতে বুকের কাছে সস লাগার অংশটুকু শুধু ধুয়েছে ঠিকই, কিন্তু ফেরত দেয়নি। প্রযুক্তের নিজেরও আর মনে নেই। টিয়ার শার্টটা চেপে ধরে বিছানায় বসলো। চোখ বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস নিজের মাঝে টেনে নিয়ে প্রযুক্তর গায়ের গন্ধ নিল যেন। বন্ধু বান্ধবরা বলে, ভালোবাসার মানুষের গায়ের গন্ধ, জামার গন্ধ শুকলে নাকি নেশা ধরে যায়। কই, টিয়ার তো নেশা হলো না। তার নাকে তো উল্টো সস হুইল পাউডারের মিশ্রণে বিদঘুটে গন্ধ এসে বাড়ি খেলো। টিয়া বার কয়েক চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। শার্টটা চেপে ধরে বসে থাকলো। হঠাৎ দরজাটা ধাক্কা দিয়ে কেউ খুলে ঘরে ঢুকলো। টিয়া টপাস করে চোখ খুলল। নীরা হেসে বলল, কি করছো? টিয়া ঝটপট শার্টটা আড়াল করতে করতে ইতস্তত হেসে বলে, কিছু না, তুমি এই সময়? হ্যাঁ এলাম, একা একা ভালো লাগছিল না। কি লুকালে? নীরা উকি ঝুঁকি দিয়ে টিয়ার পেছনে দেখার চেষ্টা করে। টিয়া আরেকটু পেছনে শার্টটা রেখে জড়সড় হয়ে বসলো। নীরা এগিয়ে গিয়ে জোর করে শার্টটা হাতে তুলে নিয়ে ভ্রুকুচকে তাকিয়ে চেনার চেষ্টা করলো। এরপর টিয়ার দিকে তাকিয়ে বলল, এটা কার শার্ট? টিয়া আমতা আমতা করে বলে, আমার আমার নীরা সূক্ষ্ম দৃষ্টিতে শার্টটা ভালোভাবে পরখ করতে একপাশে হালকা লাল লাল দাগ দেখতে পায়। সচেতন দৃষ্টিতে দেখে কিছুক্ষণ পর মনে পড়ে গিয়েছে এমন ভঙ্গি নিয়ে বলে, এই, এটা প্রযুক্ত ভাইয়ের শার্ট না? হ্যাঁ তো, এটাই তো তারই। তুমি নিজে ধুয়ে বলে ভাবির কাছ থেকে নিয়ে এসেছিলে। টিয়া আর চোখে তাকিয়ে শান্ত স্বরে বলল, না, তুমি ভুল বলছো। আমি একদম ঠিক বলছি। নীরা একটু চুপ থেকে আবার বলল, তুমি টিয়া, তুমি প্রযুক্ত ভাইয়ের শার্ট চাপতে ধরে বসেছিলে। আমি আগেই ভেবেছিলাম। টিয়া ক্ষোভ নিয়ে বলল, তো তুমি ভুল বলছো, এটা আমার। কি আবল সব বকছো? তার শার্ট আমি নিয়ে বসে থাকবো কেন? নীরা চোখ পাকিয়ে বলে, এটা তোমার নয়, আমাকে শেখাতে এসো না। তোমার বয়স আমি পার করে এসেছি। তর্কাতর্কির এক পর্যায়ে নীরা টিয়ার মাঝে তুমুল ঝগড়া হলো। ঝগড়ার এক সময় টিয়া রুক্ষ গলায় উচ্চস্বরে বলল, তোমার এত মাতব্বরির জন্যই আমি তোমাকে পছন্দ করি না। কই বড় ভাবি তো এভাবে আচরণ করে না। তুমি বড় হওয়ার মতো হতে পারো না? কি দেখে যে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে তোমায় আল্লাহ মাবুদি জানে। নীরা চোখ লাল করে ধমকে উঠল, টিয়া দাঁড়াও, আমি আজই তোমার ভাইয়াকে বলছি। শিরিন হক সিঁড়ি বেয়ে নামছিলেন। ইরাকে উপরে উঠতে দেখে ধমক দিলেন, কি ব্যাপার, তুমি নিচে নেমেছো কেন? ইরা হালকা গলায় জবাব দিল, এমনি মা, সারাদিন ঘরে বসে। শিরিন হক ইরাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, চুপ থাকো। তোমার এই নিচে আসা যাওয়া নিয়ে আমার ছেলের সাথে এত মনোমালিন্য হয়, আর তুমি কি না তোমার বেখেয়ালিপনা সিঁড়ি বেয়ে উঠছো নামছো আরেকজনের। ইরা চোখ টলমল করে উঠল। সে আজ মাত্র একবারই নিচে নেমেছে, তাও খিদে পেয়েছে বলেই। ঘরে অর্জন ঘুমাচ্ছিল, ইচ্ছে করেই জাগায়নি। সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি মানুষটা। মাঝখানে ঘুম ভেঙে ইরাকে না দেখতে পেয়ে তরতর করে নিচে নেমে এসেছে অর্জন। মায়ের কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। মেয়েটা ভারী অবাধ্য তো, এতবার না করে তবুও তার কোনো হেলদোল নেই। অর্জন এসে আবার ইরাকে ধমক দিল, নিচে নেমে এসেছো কেন?
আমাকে ডাকলেই তো হতো। ইরা নিজেকে অসহায় লাগলো, কি মহা মুশকিল। অর্জন ইরার হাত ধরে সিঁড়ির দিকে পা বাড়াতেই শিরিন হক গম্ভীর সুরে বললেন, আরেকজনের কি খবর? বাপের বাড়ি থেকে আসতে হবে না নাকি? 2 দিন তো হলো। ফোন করেছিলে? ফোন দিয়ে কালই আসতে বলো। ইরা দুপাশে মাথা ঝাঁকিয়ে না করলো। শিরিন হক বললেন, ফোন দিয়ে কালই আসতে বলো। দিনরাত উপর নিচ না করে পরিবারের মানুষগুলোর দিকে খেয়াল রাখো। খেয়াল রাখার ইচ্ছে থাকলে ঘরের এক কোণেও বসে থেকেও রাখা যাবে। চুল খোলা কেন? চোখের পলক ফেলতেই যেন টুপ করে পানি গড়িয়ে পড়ল। ইরা ঠোঁট চেপে অর্জনের সাথে ওপরে চলে গেল। শিরিন হক দীর্ঘশ্বাস ফেলেন। মেয়েটার চোখের পানি দেখতে আর ভালো লাগে না, কিন্তু কি করবে? এই যে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নামে, আল্লাহ না করুক যদি পাটা পিছলে যায়। দুবার মিসক্যারেজ। মেয়েটা আর কত সহ্য করবে? এত বড় মেয়ে কেন যে বুঝে না, কেন যে একটু সতর্ক হয়ে চলে না? পরিবারের সবার দিকে তার খেয়াল, অথচ নিজের দিকে কোনো ধ্যান নেই। বারান্দার এক কোণায় অশ্রু ভাসিয়ে তমসা নিঝুম বাতাসে ইরা বসেছিল মন খারাপ নিয়ে। অর্জন কেন ধমক দিল? কল্পনা মনে হলেও সত্যি। মা যে তাকে খুব সন্তর্পণে ভরসা করে, ভীষণ ভালোবাসে, তা সে বুঝে। ধমক দিলে তার চোখ টলমল করে ওঠে ঠিকই, কিন্তু কখনো কষ্ট হয় না। অথচ অর্জন কিছু বললেই তার ভেতরটা একদম পুড়ে যায়। সবাই বকা দিবে, মারবে, কাটবে, কিন্তু কখনো অর্জন কিছু বলতে পারবে না। আকস্মিক পেছন থেকে মন খারাপের পুরুষটা জড়িয়ে ধরে কাঁধে নাক ঘষে আদুরের স্বরে বলল, রাগ হয়েছে? ইরা চোখ মুছে অন্যদিকে তাকালো। পরক্ষণেই আবার ভিজে উঠল। অর্জন আহ্লাদ নিয়ে বলল, মাপ চাই ইরাবতী, তুমি কেন বারবার সিঁড়ি বেয়ে ওঠানামা করছো বলো তো? ইরা গাল ফুলিয়ে অর্জনের একান্ত আহ্লাদি হয়ে উত্তর দেয়, আমার খিদে পেয়েছিল যে। অর্জন হাসল। হেসেই তৃপ্তি নিয়ে ইরার গালে লম্বা চুমু দিল। লজ্জায়, ভালোবাসায়, আদরে ইরা চোখ জোড়া আবারও টুলটুল করে উঠল। তার স্বস্তি হয় এই ভেবে যে এই পরিবারের সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে স্নেহ করে, আদর করে, তার খেয়াল রাখে। কিন্তু তবুও তাকে ধমকে কথা শোনায়। বড় রাস্তা ধরে 4 চাকার ঘর্ষণে যান্ত্রিক বাহনটা নিজ গতিতে এগোচ্ছে। প্রত্যুষের ঝিমানো বাতাস, হালকা রোদের আদর, ঝকঝকে সূর্যের অভ্র ঝিলিকের ভিড়ে দীর্ঘ সময়ের কোনো বন্দি পাখিকে মেলে দেওয়ার মতোই উঠছে দুষ্টুর খোলা কোমর, ছড়ানো চুলগুলো। জানালায় হাত ঠেকিয়ে প্রচ্ছদের দিকে তাকিয়ে সে বলে, আর কিছুদিন থাকতাম। প্রচ্ছদ দুষ্টুর দিকে না তাকিয়ে জবাব দেয়, কাল রাতে ভাবি ফোন দিয়েছিল, মা তাড়াতাড়ি আসতে বলেছেন। দুষ্টু হাতে মাথা ঠেকিয়ে মন খারাপ নিয়ে বসে রইল। খানিক বাদে প্রচ্ছদের ফোন এলো। কথা বলার এক পর্যায়ে দুষ্টু শুনতে পেল সে বলছে, আচ্ছা আমরা আসছি। ফোন রেখে পলকে গাড়ি ঘোরানো হলো। দুষ্টু চোখ বড় বড় করে বলল, কোথায় যাচ্ছি? প্রচ্ছদ জবাব দেয় না। তার মুখ থমথমে, গম্ভীর, রক্তশূন্য, যেন এমন কোনো খবর যাতে তার দেহ, হৃদয়, মন ক্রমাগত নীরবে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরাচ্ছে, আর ক্রমে রিক্ত শূন্য হয়ে যাচ্ছে বুকের বাপাস। দুষ্টু আবার শোধালো। প্রচ্ছদ অস্পষ্ট স্বরে উত্তর দেয়, উকিলের চেম্বারে যেতে হবে। দুষ্টু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। কেন যে অমন উদ্ভটভাবে তাকিয়ে রইল কে জানে। তবে অনেকক্ষণ তাকিয়েছিল। তার কেমন মিশ্র অনুভূতি হলো। ভালো লাগছে না, আবার খারাপও লাগছে না, খুশিও হচ্ছে না, আবার দুঃখও পাচ্ছে না। যাওয়ার পথে ফোনের শোরুমের সামনে গাড়ি থামিয়ে প্রচ্ছদ নতুন ফোন কিনল। ফোন কিনে গাড়িতে বসতেই দুষ্টু উৎফুল্লতা নিয়ে হাত বাড়িয়ে বলল, দিন। প্রচ্ছদ ভ্রুকুচকে ফোনের প্যাকেট খুলে দুষ্টু চোখ পিটপিট করে বলে, দিন, আমি খুলছি তো। আশ্চর্য, তোমাকে কেন দিব? প্রচ্ছদের ঝাঁঝালো কণ্ঠস্বর। দুষ্টু যেন আকাশ থেকে পড়ল। আমাকে কেন দেবেন মানে? আমার জন্য কিনেননি? প্রচ্ছদ কাজ ঝাঁকিয়ে পাত্তাহীনভাবে বলল, না, তোমার জন্য কেন কিনবো? তুমি তো আমার ফোনই নিয়ে নিয়েছো। দুষ্টু ঠোঁট উল্টে বলে, দেখুন, ফাজলামি করবেন না। আপনি আমার ফোন ভেঙেছিলেন বলেই আমি নিয়েছিলাম। আপনারই পুরাতন ফোন আমি নিব না। নিয়ে নিন, আমাকে নতুন ফোন দিন। প্রচ্ছদ বাঁকা হাসে। যখন জোর করে ফোন নিয়ে নিয়েছিলে তখন ভাবার দরকার ছিল এটা যে পুরাতন ফোন। দুষ্টু গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে, আপনি একটা ফাজিল লোক, একটা ফালতু। আর তুমিও ছেঁচড়া, যার তার ফোন জোর করে নিয়ে নাও। দুষ্টু আগুন লাল চোখে তাকায়। প্রচ্ছদ মিটিমিটি হাসে। দুষ্টু আঙ্গুল তুলে বলে, একদম হাসবেন না।
প্রচ্ছদ এবার ঠোঁট প্রসারিত করে শব্দ করে হাসলো। দুষ্টু রেগে গাড়িতে বাড়ি মারে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে হঠাৎ পেল রোদ্দুরের আলতো হাওয়ায় মনের স্ফটিক অনুভূতি উজাড় করে দিয়ে প্রচ্ছদ হালকা গলায় জিজ্ঞেস করলো, ডিভোর্স নেওয়ার সাথে সাথে কি আপনার প্রেমিককে বিয়ে করবেন? প্রচ্ছদের কণ্ঠধ্বনি অন্যরকম শোনায়। দুষ্টু খেয়াল করে প্রচ্ছদের অনুভূতিপ্রবণ কথাগুলোর মাঝে যখন গলার স্বরটা অন্যরকম হয়ে যায় তখন সে আপনি করে ডাকে। মাঝে মধ্যে শুনতে কিন্তু মন্দ লাগে না। দুষ্টু হালকা মাথা নেড়ে অন্যদিকে তাকালো, জবাব দিল না। অনেকক্ষণ পরে নিজ থেকে প্রশ্ন করলো, আচ্ছা, ডিভোর্সের পর আপনি কি করবেন? আপনার জীবনে কি কেউ নেই? আছে তো। প্রচ্ছদের জোর গলায় আহীন উত্তর শুনে দুষ্টু অবাক হলো। ঠোঁটের মাঝে ফাঁক, চোখের তারায় বিস্ময়তা। আছে? হুম। নাম কি? নাম তার গোপনী। গোপনীয়? আজব। দুষ্টু বিস্ময়ে হেসে হালকা গলায় প্রশ্ন করে, অদ্ভুত নাম। প্রচ্ছদ মৃদু মাথা ঝাঁকায়। দুষ্টু কুচকানো ভ্রুতে সামনের দিকে ঘুরলে হঠাৎ মনে পড়ে দৃষ্টি বলেছিল যদি প্রচ্ছদ তোকে ভালোবেসে ফেলে। দুষ্টু তাচ্ছিল্য হাসে, উদ্ভট কথা না, ভালোবাসবে কোত্থেকে? তার মনে তো অন্য কোনো নারীর বসবাস, গোপনী। সেই জন্যই বোধ হয় সে বিয়ে করতে চায়নি। দৃষ্টি সবসময় ভুল করে। দুষ্টু বিড়বিড় করলো, আপু, তুমি সবসময় ভুল বলো। ভার্সিটির গোল চত্বরে বসে টিয়া ক্রমাগত দুহাত মুচড়াচ্ছিল। ক্লাস না করে সে এক কোণার একটা বড় গাছের গুড়িতে বসে নিজের সাথে নিজে কথা বলছে। কাল রাতে অসীম সাহস নিয়ে নীরার সাথে কথা কাটাকাটি করে শান্তিতে ঘুম দিলেও সকালে উঠে সাহস জানালা দিয়ে পালিয়ে ভয় দরজা দিয়ে ঢুকেছে। ভাইয়া জানলে কি হবে, আল্লাহ ভেবেই গলা শুকিয়ে আসে। সকালের নাস্তা না করেই চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। সেই পথ দিয়ে প্রযুক্ত হন্তদন্ত হয়ে কোথাও ছুটছিল। টিয়া দাঁড়িয়ে ইতস্তত করে ডাকলো, স্যার। প্রযুক্ত শুনল না। টিয়া একটু জোরেই ডাকলো। প্রযুক্ত ঘাড় ফিরিয়ে টিয়াকে দেখে বড় বড় কদম ফেলে এগিয়ে এলো। ফোন করে কাউকে বলল, হ্যাঁ টিয়া, ভার্সিটিতে, চিন্তা করবেন না। টিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল। প্রযুক্ত তেজ নিয়ে বলল, তুমি যে ভার্সিটিতে এসেছো বাড়িতে কাউকে বলে আসোনি? আবার ক্লাস অ্যাটেন্ড না করে এখানে বসে আছো কেন? টিয়া দীর্ঘশ্বাস ফেলল। বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় সবাই তাকে নিয়ে সবসময় একটু বেশি উৎসুক, কিন্তু এতটা ধরাবাঁধা নিয়ম আজকাল ভালো লাগছে না। সে মৃদু আওয়াজে প্রশ্ন করে, কে ফোন করেছিল? তোমার ভাবি। বড় ভাবি? না, নীরা ভাবি। টিয়া চোখ মুখ শক্ত হয়ে এলো। এই মহিলার সমস্যা কি? তার ব্যাপারে অযথা খোঁজখবর নিয়ে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে না? কি প্রমাণ করতে চাইছে সে? এতটা সেন্সিটিভ ননদ সোহাগী ভাবি তো সে কোনো কালেই ছিল না। টিয়া চোখ মুখ কঠিন করেই বলল, শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। প্রযুক্ত গমগম আওয়াজে বলল, বলে ফেলো। প্রায় সাথে সাথে টিয়ার রাগ, সাহস, তেজ ছুটতে পালালো। মস্তিষ্কে ভর করলো এক রাশ ভয়, চিন্তার সংকোচ। এবার টিয়া কি উত্তর দিবে? সব যেন গুলিয়ে গেল। যতটা শক্ত কঠিন চোখে মুখে কথাটা বলেছিল, এখন ঠিক ততটাই অসহায় চোখে প্রযুক্ত দিকে তাকিয়ে আছে। প্রযুক্ত চোখ গরম করে বলল, কুইক। টিয়া মিনমিনে স্বরে বলে, আমি একজনকে পছন্দ করি। হ্যাঁ, কি বললে? টিয়া চোখ মুখ খিচে হালকা গলায় আবার বলল, একজনকে পছন্দ করি। কথাটা বলতেই টিয়ার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া যেন ছেড়ে দিল। ঠান্ডায় অবশ হয়ে এলো হাত পা। প্রযুক্ত বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, পছন্দ করো? কাকে? আমরা তাকে চিনি? টিয়া বন্ধ চোখে ওপর নিচ মাথা ঝাঁকায়। প্রযুক্ত কিছুক্ষণ আকস্মিক বিস্ফারিত অবাক চোখে তাকিয়ে থেকে নিঃশব্দে চলে গেল। টিয়া চোখ খুলে আশ্চর্য হলো প্রযুক্তির নিস্তব্ধে চলে যাওয়ার কারণে। টিয়া কি অসময়ে ভুল কথা বলে ফেলল? বোকামি করে ফেলল? সে কি ভীষণ বোকা? এই অসময়ে হুটহাট এই কথাটা বলে ফেলার কি আদৌ কোনো প্রয়োজন ছিল? টিয়ার কান্না পেল, ভীষণ কান্না। কান্নার চোটে গলার স্বর রোধ হয়ে এলো। 2 বছর আগে ভার্সিটিতে যখন ভর্তি হলো, প্রযুক্তর শিক্ষকতা, অন্যরকম চলন ফেরন দেখে মনের মাঝে দৈবাত্য খুব অজান্তেই সূক্ষ্ম অনুভূতি সৃষ্টি হয়ে গেল। কিন্তু এর আগেও প্রযুক্তের সাথে দেখা হয়েছে, তবে কখনো এমন অনুভূতি অনুভব হয়নি। অমন চাকচিক্য সুন্দর চলন, ভিন্ন অ্যাটিটিউড, সবার মুখে ক্রাশ প্রযুক্ত স্যার। শুনতে শুনতেই কি তবে টিয়ার মনে অন্যরকম সেই অনুভূতিটা তৈরি হয়ে গেল? ওরা যখন বাড়ি ফিরল তখন প্রায় দুপুর। দুষ্টু সদর দরজা দিয়ে ঢুকতেই মুখোমুখি হলো শিরিন হকের।
মাথায় নুয়ে নিল সে। পেছনে প্রচ্ছদ আসছে। শিরিন হক মোটা স্বরে বললেন, চুল খোলা কেন? দুষ্টু নিচু মাথায় আর চোখে তাকালো, সাথে ভীষণ বিরক্তও হলো। সে হিজাব বাঁধা অবস্থায় চলাফেরা করে সবসময়, তবুও অস্পষ্ট স্বরে বলল, ভেজা ছিল। বাহিরে কখনো চুল ছেড়ে বের হবে না। হিজাব? দুষ্টু মাথা ঝাঁকালো, কৈফিয়ত দেওয়ার সুরে বলল, ভাবলাম বদ্ধ গাড়ির ভেতরেই আসবো, কেউ তো দেখবে না, তাই আর কি হিজাব বাঁধিনি। শিরিন হক প্রতি উত্তর না করে চলে গেলেন, গট গট করে আওয়াজ তুলে। ঘরে গিয়ে ব্যাগটা বিছানায় ছুঁড়ে কোমরে হাত রেখে দুষ্টু শুধালো, আচ্ছা, আপনারা মা ছেড়ে এরকম কেন, রসকস নেই কেন? অর্জুন ভাইয়া দেখুন তো কি সুন্দর, আপনি তার মতো হতে পারেন না? প্রচ্ছদ বাঁকা চোখে তাকিয়ে দুষ্টুকে নকল করে বলল, অর্জুন ভাইয়া সুন্দর কারণ তার বউ বেশি সুন্দর। দুষ্টুর মুখটা হা হয়ে গেল, বিস্ময়ে তেজে উঠে চিৎকার দিয়ে বলল, মানে আমি সুন্দর নই? এই সুন্দর সেই সুন্দর না, তুমি এসব বুঝবে না, ছাড়ো, বোঝার বয়স হয়নি তোমার। দুষ্টু হা করে নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, আমার বোঝার বয়স হয়নি? আপনি জানেন আমার বয়স কত? প্রচ্ছদ ভ্রু নাচালো, কত? 4 মাস পর 24 হবে। কিন্তু তোমার আচরণ ষোড়শী কিশোরীর মতন, অথচ আমি একটা বুড়িকে বিয়ে করেছি। আবার অপমান? তুমি সেটারই যোগ্য। বলেই প্রচ্ছদ ওয়াশরুমে ঢুকলো। দুষ্টু এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজায় লাথি মেরে চিবিয়ে চিবিয়ে বলল, আজ বের হন শুধু টোকাইওয়ালা, আপনার একদিন কে আমার যতদিন। আয়নার সামনে দাঁড়িয়ে প্রচ্ছদ চুল গোছাচ্ছিল। দুষ্টু ফোনে চোখ রেখে নাক ফুলিয়ে বিছানার এক কোনায় বসে আর চোখে প্রচ্ছদকে পর্যবেক্ষণ করছিল বারংবার। প্রচ্ছদ গুনগুন করে উঠল। গুনগুনানোর কিছু অংশ দুষ্টুর কানে একটু আধটু বাড়ি খেল। হাউস কইরে বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি নিয়া, এখন দিনে রাতে দেখাই তার আসল চেহারা। বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। দুষ্টু খ্যাক করে উঠল, এই টোকাইওয়ালার বংশধর। প্রচ্ছদ গান বন্ধ করে চোখ রাঙিয়ে তাকালো। আরেকবার টোকাইওয়ালা ডাকলে খুব খারাপ হবে। দুষ্টু চুল উড়িয়ে পাত্তাহীন গলায় বলল, প্রচ্ছদ হাত মুঠো করে বলল, রিডিকিউলাস। দুষ্টু মিটমিট করে হেসে ফোনে ব্যস্ত হলো, সাথে আবারও বলল, অলসো ইউ টোকাইওয়ালা। তোমাকে আমার ঢোলের মতো থাপড়িয়ে বাজাতে ইচ্ছা করছে। প্রচ্ছদ দাঁতে দাঁত চাপলো। দুষ্টু হেসে হাওয়ায় উড়িয়ে দিল। হঠাৎই প্রচ্ছদ স্বপ্ন দিয়ে ভাসলো। কিছু মনে পড়ে গিয়েছে, আহেন ভঙ্গিমায় বলল, গট ইট, ডুগডুগি পারফেক্ট না? টোকাইওয়ালার ডুগডুগি। দুষ্টু চকিতে ফোন থেকে চোখ সরালো, প্রচ্ছদের দিকে সাপের ন্যায় ফুঁসে উঠে তাকালো। প্রচ্ছদ ঠোঁট কামড়ে হেসে বলল, যাও ডুগডুগি, আমার কালো শার্টটা বের করে নিয়ে এসো। গো ফাস্ট, আমি বের হব। দুষ্টুর চোখ তখনও তাক করা প্রচ্ছদের দিকে। তেজের স্ফুলিঙ্গ বের হচ্ছে, যেন এক্ষুনি চোখ থেকে আগুন ঝরবে আর ভস্ম করে দিবে এই ফালতু পুরুষটাকে। সে আকস্মিক উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আপনাকে আমি কত সুন্দর নাম দিয়েছি, আর আপনি আমাকে এই বিশ্রী নামটা কেন দিলেন? হ্যাঁ, আপনাকে এই নাম দেওয়ার যথেষ্ট যুক্তি আছে, আমাকে এই নাম দেওয়ার যৌক্তিকতা কি বলুন? দুষ্টু ছেলে মানুষই রাগে চোটে প্রচ্ছদ শব্দ করে হাসল, বলল, নাম দেওয়ার জন্য যুক্তি লাগে না, যৌক্তিকতা খুঁজতেও হয় না, হৃদয় দিয়ে অনুভব করলে হাগু নামও মধুর মনে হয়। বলেই প্রচ্ছদ আবারও শব্দ করে হেসে চলে গেল। দুষ্টু নাক ছিটকে চোখ বড় বড় করে তাকিয়ে ঘেন্না নিয়ে বলল, ছি বক্তু ইতর লোক। দুপুরে সাজিদ খেতে এলো। নীরা বিছানার ওপর বসে পায়ের ওপর পা তুলে কানে হেডফোন লাগিয়ে ফোনে কি যেন দেখছিল এবং শব্দ করে হাসছিল। সাজিদ এলো, আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি খুলল, পকেট থেকে মানিব্যাগ বের করলো, ব্লেজার খুললো, হাই হিট টাই ঢিলে করলো। এসব করতে করতেই আয়না গলিয়ে নীরার দিকে চাইলো। অনেকক্ষণ তাকিয়ে থাকলো, কিন্তু আশ্চর্য হলেও যেন সত্যি নীরার সাজিদের দিকে খেয়াল নেই। ইভেন সাজিদ যে ঘরে এসেছে তাও বোধ হয় এই মেয়ে খেয়াল করেনি, চোখ তুলে দেখেনি একবারও। সাজিদের মনে হলো এই মুহূর্তে যদি নীরাকে বলা যায় যে কোনো একটা বেছে নাও, স্বামী কিংবা ফোন, তবে নীরা ফোনই বেছে নিবে। বুক চিরে অনেকদিন বাদে কিছু হতাশ বিতৃষ্ণার দীর্ঘশ্বাস ঠিকরে বেরোলো। বিয়ের প্রথম থেকেই এমন, নতুন বিষয় নয়, তবুও সাজিদের আফসোস লাগছে আজ।
নীরা আর 5টা সাধারণ বউয়ের মতো নয়। সে এক ওভার স্মার্ট বউ, যে বউ সারাদিন শুয়ে বসে থাকবে, ফোন টিপবে, ঘুমোবে, সাজবে, ঘুরবে, মজার মজার খাবার খাবে, আনন্দ ফুর্তি করবে। মাঝে মাঝে দেখলে মনে হয় তার কাছে যেন সংসার মানে একটা খেলা, তার খুশিটাই মুখ্য। আর 5টা সাংসারিক মেয়ে সে নয়, স্বামীর দেখভালের মেয়ে সে নয়, বাচ্চা কাচ্চা সামলানোর মেয়ে সে নয়। তার কাছে জীবন মানেই যেন আনন্দ, জীবন মানেই যেন সে একা। আশেপাশে সবাইকে এক প্রকার ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে সে এড়িয়ে চলবে, অথচ কেউ কিছু বলতে পারবে না। এই যে সাজিদ এলো রোদে পুড়ে অফিসের কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে, নীরার কি এই সময়টাই উচিত ছিল না সাজিদকে একটু সময় দেওয়ার, সাজিদকে ভালোবাসার? এক গ্লাস ঠান্ডা পানি ওর মুখের সামনে ধরত, ওর ঘড়িটা একটু খুলে দিত, পকেট থেকে রুমাল মানিব্যাগ বের করত, ব্লেজারটা নরম হাতে খুলে নিত। কেন নীরা তার একটু যত্ন করে না? কেন একটু অন্যান্য মেয়েদের মতো আহ্লাদ করে না? সাজিদের জন্য সাজে না, সাজিদের ঘরমাক্ত বুকে দৌড়ে আছড়ে পড়ে না, উল্টে বলে, যাও তো ফ্রেশ হয়ে এসো, তোমাকে খুব উইয়ার্ড দেখাচ্ছে। সাজিদ নীরার উপর থেকে চোখ সরালো। ঠিক এই কারণগুলোর জন্য সেও কখনো নীরাকে ভালোবাসতে পারেনি, মন থেকে কাছে টানতে পারেনি। মনে মনে যে একটা অদ্ভুত অদৃশ্য হৃদয় বন্ধন থাকে, তা তাদের কখনো হয়ে ওঠেনি। আর হয়ে ওঠেনি বলেই হয়তো কেউ কাউকে যত্ন করতে পারেনি। এই সময়টাতে এসেও দুজন দুজনার কাউকে আগলে রাখতে পারছে না, নিজের একান্ত করে ধরে রাখতে পারছে না। সুতোয় টান পড়ছে, যেন ছিঁড়ে যাবে এক্ষুনি। সাজিদ ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে চোখ বন্ধ করে বিছানায় বসতেই নীরা হাত থেকে ফোন রাখলো। এরপর গম্ভীর গলায় বলল, কথা আছে। সাজিদ নির্বিকার কণ্ঠে বলে, বলো। তোমার বোন। সাজিদ থামিয়ে দিল মাঝপথে। আমার বোন তোমার কি হয়? নীরা একটু অবাক হলো, একটু রাগও হলো, তবে এখন রাগারাগি করার উপযুক্ত সময় নয় বলে চোখ বন্ধ করে রাগ সংযম করে বলল, টিয়ার ভাবসাব ভালো না, ও বোধহয় প্রেম করছে। সাজিদ চকিতে তাকালো, চোখ বিস্ফারিত, অবাক কণ্ঠে শুধালো, এই বয়সেও প্রেমের কি বুঝে? নীরা মুখ বাঁকিয়ে বলল, অতটাও কুচি না। সাজিদ চোখ গরম করে বিছানায় হেলান দিয়ে বসলো। নীরা একটু চুপ থেকে বলল, ও প্রযুক্তর সাথে প্রেম করছে। সাজিদ টপাস করে চোখ খুলল, বিস্ময়তায় মুখের বুলি উড়ে গেল গগনের মেঘের ভাঁজে, মুখে বিশাল বড় আশ্চর্যতার চিহ্ন। কিছুক্ষণ পর নীরার দিকে বিরক্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে পাত্তাহীনভাবে আবারও চোখ বন্ধ করলো। এরপর চোখ খুলে উঠে চলে গেল খাবার ঘরে। যেতে যেতে বিড়বিড় করে বলল, যত সব পাগলের প্রলাপ, আত্মা চমকিয়ে দিয়েছিল আমার। খাবার ঘরে ঢুকতেই সাজিদ দেখলো টেবিল একদম ফাঁকা, শুধু এক কোনায় কোণে চোখ রেখে পরপর খাবার মুখে ঢোকাচ্ছে টিয়া। কোনো দিকে হুঁশ নেই। সাজিদ টিয়ার পাশে চেয়ার টেনে বসলো, প্লেটে খাবার তুলতে তুলতে আর চোখে একবার টিয়ার দিকে তাকালো। ফোনে কি? খাওয়ার সময় ফোন টিপিস কেন? টিয়া চমকে উঠল, সাজিদকে পাশে দেখে দ্বিতীয় দফায় ভড়কিয়ে চোখ বড় বড় করে চাইলো। বুকে থুথু দিতে পর মুহূর্তে আবার ফোনে ব্যস্ত হলো। অনেকক্ষণ পর সাজিদ খাবার মুখে নিয়ে অস্পষ্ট গলায় জিজ্ঞেস করলো, প্রেম নাকি করছিস আজকাল? টিয়া ফোনে দৃষ্টি রেখে ভ্রু কুচকে বিস্ময়তার গলায় বলল, পাগল নাকি, হঠাৎ প্রেম করতে যাবো কেন? টিয়া নিজের উপর এহেন আত্মবিশ্বাস নিয়ে কথা বলার ধরন দেখে সাজিদ পুরো দস্তর স্বস্তির অনেক বড় নিঃশ্বাস ছাড়ল। ঝটপট খাওয়া শেষ করে টিয়ার মাথায় হাত বুলিয়ে চলে গেল। টিয়া তখনও খাচ্ছিল। ফোন দেখে দেখে খেতে গিয়ে তার অনেক দেরি হয়, বদ অভ্যেস। সাজিদ মাথায় হাত বুলিয়ে দিলে সে মুচকি হাসলো। একটু পর ভাই চলে যেতে যেন তার হুঁশ হলো। ভাইয়া কি বলে গেল? ফোনে ডুবে গিয়ে সে বেমালুম ভুলে বসেছিল কালকে তার আর নীরার ঘটনাগুলো। নীরা নিশ্চয়ই সাজিদকে কিছু বলেছে, না হলে হঠাৎ এসব জিজ্ঞেস কেন? সাজিদের কথাগুলো ভাবতেই টিয়ার গায়ে কাটা দিল। ভাগ্যিস সে অবচেতনে স্বাভাবিকভাবে উত্তর করেছে, তা না হলে তো শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যেত, সাথে সাজিদও সব বুঝে ফেলতো। টিয়া কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করলো, কিন্তু আমি তো প্রেম করছি না। এত বানিয়ে কথা কিভাবে বলতে পারে একটা মানুষ? শেষ বিকেলের মরা আলোয় মেঘ কেটে আকাশের মাঝে রঙিন দাগ টেনেছে। প্রযুক্ত কালো রঙের ফুলহাতা পাতলা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে লেকের পাশে। ওপাশে 2-4টা হাঁস সাঁতার কাটছে স্বচ্ছ নিবিড় হালকা ঢেউ খেলানো জলে। প্রযুক্ত হাত ঘড়িটা একবার দেখলো,
এরপর ভ্রু কুঁচকে সামনের দিকে তাকাতেই থমকে গেল বিরক্তির দৃষ্টি জোড়া। চোখের পর্দায় ধরা দিল কালো শাড়িতে এক সুরম্য রমণী। নাম তার শ্রেয়সী। নাকি প্রেয়সী, নাকি চোখের পলকে সে একটুখানি উদাসী। প্রযুক্ত চোখ ঘোরালো, পর মুহূর্তেই আবার তাকালো। মোহিত বিহ্বল বশীভূত চোখে বিবশ গলায় নিজ মনে মনে বলল, নাকি ভালোবাসি। পায়ে পায়ে শ্রেয়সী এগিয়ে এলো প্রযুক্তর মুখোমুখি। গোলাপি রঙা ঠোঁটের এক কোণায় ভীষণ দারুণ অভিভূত মুচকি হাসি। উচ্ছ্বাসে উল্লাসে প্রাণবন্ত নারীটি বলল, আপনি কালো পরেছেন, তবে প্রযুক্ত অবাকতার সাথে জোরপূর্বক হেসে বলে, আপনি তো বলেছিলেন কালো পরতে, কিন্তু আপনি যে শাড়ি পরবেন সেটা তো বলেননি। শ্রেয়সী লাজুক হাসল, মাথা নাড়িয়ে বলল, চলুন হাঁটি। পায়ে পা এগুলো দুর্দমনীয় অজানাতে। লেকটা বড়, রাস্তার দুপাশে কিছু দূর অবধি এগিয়ে গেছে। মাথা উঁচু করে দণ্ডায়মান বিশাল বৃক্ষ সাম্রাজ্য। শীতার্থর মৃদু ঠান্ডা হাওয়া। শ্রেয়সীর আঁচল উঠছে, গোছানো খোলা চুলগুলো অগোছালো হয়ে মুখে পড়ছে অবিরাম। প্রযুক্ত তখনও দেখছিল বিভোর আখিতে। খানিক বাদে ধীর গলায় বলল, সুন্দর লাগছে। শ্রেয়সী অগোছালো চুলগুলো সামলে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে চাইল। প্রযুক্ত মৃদু হাসল। সারা শরীরে যেন কম্পন খেলে গেল সে নারীর। গোপনে হাসল সেও। পলকবিহীন নয়নে দূর বহুদূরে দৃষ্টি রেখে বলল, সেদিন মুহূর্তের কথা বলেছিলাম, মনে আছে? নদীর পার, ভেজা বালি, গাছ শিশিরে ঠান্ডা হাওয়া। মনে আছে। শ্রেয়সী মুচকি হাসল। রাস্তার মাঝখানে দাঁড়ালো, দুহাত তুলল। প্রযুক্ত বিস্ময় নিয়ে তার পাগলামি কর্ম দেখে গেল। উঁচু স্বরে শ্রেয়সী বলে উঠল, আরও একটি মুহূর্ত। লেকের ঢেউয়ের চলাৎ শব্দ, পিছঢালা রাস্তায় সবুজ পাতার ছায়ায় দুলানো এলো নকশা, চুল ওড়ানো বাতাস। এই প্রথম শাড়ির কুচি ধরে অবিন্যস্ত হাঁটা, আর পাশে থাকা অবুঝ মানুষটা। কেন হলো কে জানে। পক্ষান্তরে প্রযুক্তর শরীর প্রাণ জুড়ে কেমন এক অপার্থিব অতীন্দ্রিয় অনুভূতি বিচরণ করল। হৃদয় স্তব্ধ হলো, থমকে দাঁড়ালো। শ্রেয়সী এগিয়ে এলো অনেকটা। প্রযুক্ত দূর থেকে সম্পূর্ণ অন্য এক নিজস্ব দুহিতা আবিষ্কার করলো তার অজ্ঞাত অভিনিবেশপূর্ণ দর্শনেন্দ্রিয়তে। তমসা নিঝুম শ্রান্ত শান্ত রজনী। আকাশের মাঝখানে রাজার বেশে মস্ত বড় এক চাঁদ সৈন্য সেজে বসে আছে নক্ষত্রের দল। দুষ্ট বিকেলে ছাদ থেকে নিয়ে আসা এলোমেলো শুকনো কাপড়গুলো ভাঁজ করছিল। প্রচ্ছদ বাইরে থেকে এলো। দুষ্ট চোখ তুলে একবার তাকিয়ে দেখল, অতঃপর আবারও নিজের কাজে মনোযোগ দিল। প্রচ্ছদ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বাইরের জামা কাপড় ছেড়ে দুষ্টুর খানিকটা পেছনে দাঁড়ালো। দুষ্টু একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিয়ে বলল, কিছু বলবেন? অনেকটা সময় নিয়ে প্রচ্ছদ উত্তর দেয়, কোর্টে আবেদন করা হয়েছে ডিভোর্সের জন্য। কাল বোধহয় উকিলের চেম্বারে যেতে হবে। দুষ্টুর চোখে খুশির ঝিলিক। আকাশের সেই মস্ত বড় সুখী চাঁদটার নাই তার ঠোঁটে ক্রমাগত সুখ ফুটে উঠল। উচ্ছ্বাসে বলল, সত্যি? প্রচ্ছদের চোখ মেঝের দিকে। কেন কে জানে, তবে পর মুহূর্তেই কেন যেন দুষ্টুর হাসি ঠোঁটে মিলিয়ে গেল। মুখটা ভার হলো। এবার তার কণ্ঠ শোনালো গম্ভীর এবং অল্প একটু বিস্ময়। সত্যি নাকি? প্রচ্ছদ উত্তর দিল না। দুষ্ট আবার কাপড় ভাঁজ করায় মনোনিবেশ করলো ভারাক্রান্ত মনে। আবার কিছুক্ষণ পরেই প্রচন্ড খুশি সে। প্রচ্ছদ অনেকক্ষণ মৌন থেকে প্রশ্ন করল, তুমি কি এই সংবাদে খুশি নাকি দুঃখী? দুষ্ট প্রচ্ছদের কথা শুনল, কিন্তু কোনো কারণে উত্তর দিতে ইচ্ছে হলো না। দুষ্টুর পাত্তাহীন ব্যবহারে প্রচ্ছদ বড় বড় কদমে এগিয়ে এসে খপ করে তার হাত থেকে কাপড়গুলো নিয়ে বিছানায় ছুঁড়ে মারল। এরপর চোখে চোখে তাকালো। চার চোখ একত্রে পুলকিত হলো। প্রচ্ছদের বুক কাঁপল। মিনিট কতক এক দৃষ্টিতে দুষ্টুর দিকে চেয়ে থেকে হালকা গলায় প্রশ্ন করল, খুশি নাকি দুঃখী? দুষ্টু শরীরের ভার ছেড়ে দিয়ে উদাস কণ্ঠে বলে, বুঝতে পারছি না, নিজেকে নিজেই চিনতে পারছি না এই প্রথমবার, তবে মনে হচ্ছে আমি খুশি। প্রচ্ছদ মলিন যোগে চাইল। অদ্ভুত এক অভিমান ওর ভেতরের প্রচ্ছদটা প্রশ্ন করতে চাই, কেন আপনি খুশি দুষ্টু? কেন আপনার কষ্ট হয় না? কিন্তু বলতে পারে না। পলকবিহীন চেয়ে রয়। দুষ্টু দৃষ্টিতে নিজেকে বুঝতে না পারার অসহায়ত্ব। প্রচ্ছদের চোখ অভিলাষপূর্ণ।
তার বুকের কম্পন থেমে গেল। রাত নামের অন্ধকার মৃত জালে তাকালে মনে হলো চারিদিকে ঘন অন্ধকার। দুষ্টু জিজ্ঞেস করে, কি দেখছেন ওভাবে? প্রচ্ছদ উত্তর করে না, শূন্য নয়নে তাকিয়ে থাকে। দুষ্টু ওর চোখের সামনে হাত নাড়িয়ে আবার প্রশ্ন করে, শরীর খারাপ লাগছে আপনার? তবু প্রচ্ছদ উত্তর করে না। খানিক বাদে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে দুষ্টুকে ছেড়ে চলে যায় বারান্দার দিকে। দুষ্টু মুখে প্রশ্নবোধক চিহ্ন ফুটিয়ে চেয়ে রয় প্রচ্ছদের পদচ্ছাপের দিকে।